সেনাপ্রধান যে দায়িত্বগুলো পালন করেছিল তখন তিনি ছিলেন বাংলাদেশের সুপ্রিম কর্তৃপক্ষ, তার উপরে কোনো কর্তৃপক্ষ ছিল না। তিনি একদিক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করেছেন পদত্যাগ করে দেশ ছাড়তে, আবার পাশাপাশি সারা জাতিকে উনি নিরাপত্তা দিয়েছেন। এই যে হানাহানি যে বিপ্লব শুরু হয়েছিল সেই বিপ্লবটাকে একটা সফল সমাপ্তির দিকে তিনি নিয়ে যেতে পেরেছেন। আমি মনে করি উনি যেইভাবে কাজটা করেছেন উনি সফল হয়েছেন। আমি এখন কি বলবো আর শুনে আগে কি বলছি তো একদিন শোনো না। এখন আমি শেখ হাসিনার পক্ষে কেন যাবো? আমি তো এখন জিজ্ঞেস করছি, এখন আপনি সেই ব্যাখ্যাটা থাকবে কিনা? এখন একজন ব্যর্থ নায়িকা, একজন ব্যর্থ নায়ক, ব্যর্থ নায়কের পক্ষ তো আমি নেব না। আমি তার প্রতি সহানুভূতিশীল হবো, আমি তার জন্য উফ বলবো, আফসুস করবো, কিন্তু এখন তাকে আমি কেন বলতে যাবো? সে তো ব্যর্থ হয়ে গেছে, সে তো সফল ছিল না। বিএনপিকে রাস্তায় আসার জন্য আমি যা করার চেষ্টা করেছি সবকিছু বলেছি বিএনপি স্বার্থে। বিএনপিকে আমি আজকে বিএনপিকে মানে আমি এই জায়গায় আনার জন্য আমার যত চেষ্টা আমি করেছি, আমি তিরস্কার করেছি। আমি তাকে বিএনপিকে বলেছি তোমরা ভুল করতেছো, আমি বলেছি। আপনারা তো বলেন না, আপনারা তো কি ওনার চাটুকারিতা করেছেন। এই বিষয়টিতে আমি পত্র পত্রিকা দেখছি, সত্যতা আমার কোনো ধারণা নাই। কতটুকু সত্য কতটুকু সেটা অসত্য আমি জানি না, কারণ যেহেতু সেনাপ্রধান পরিষ্কার বলে দিয়েছেন এবং মানবাধিকার নিয়ে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব পরিষ্কার বলেছেন যে মানবাধিকারটাকে প্রাধান্য দিতে হবে। এখানে সেনাপ্রধান একদম আমি বলবো যে উনি প্রচন্ড ঝুঁকি নিয়ে যে কাজগুলো করেছেন এটা সাধুবাদ পাওয়ার মতো যোগ্য। উনি নিজের আত্মীয়র পক্ষ নেন নাই, যিনি ওনাকে নিয়োগ দিয়েছেন তার পক্ষে নেন নাই, তিনি তার পদ ছাড়েন নাই, কিন্তু পাশাপাশি তিনি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রেখে দেশে একটি শান্তিপূর্ণ পাওয়ার ট্রানজিশন উনি করিয়ে দিয়েছেন। এখানে মবের কথা বলা হচ্ছে, আমার মনে হয় কোনো মব হয় নাই। আমরা যেটা বলতে চাচ্ছি এটা বিপ্লব হয়েছে। বিপ্লব কোনো নিয়ম মানে না, বিপ্লব কোনো কিছু বাধা হিসেবে দাঁড়ায় না। 5ই আগস্ট এবং কাকতালীয় ভাবে আমি ব্যক্তিগত আমাদের কোর্স সেদিন আমরা কমিশন পেয়েছিলাম বাংলাদেশের মাটিতে। 5ই আগস্ট 1972 সনে আমরা বাংলাদেশ আর্মিতে কমিশন লাভ করেছিলাম। এই 5ই আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন। এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা ছিল বিপ্লবের যা ধারণা সব, এবং সেই বিপ্লব সফল হয়েছে 5ই আগস্ট যখন সরকারের পতন হয়েছে। এখন তার পরবর্তীতে আমরা দেখেছি যেন ওয়াকরুজ্জামান সিনে এসছেন, এসে উনি বলেছেন আমি একটা তত্ত্বাবধায়ক সরকার করে দেব, একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেব। তিনি সে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে চেয়েছেন নিজে করতে, পরে সেটা না করে উনি ছাত্রদের সঙ্গে আলোচনা করে একটা অন্তর্বর্তী সরকার করিয়ে দিয়ে উনি বলেছেন যখন পুলিশ দায়িত্ব বুঝে নেবে তখন তিনি সেনাবাহিনী ব্যাক করে চলে আসবেন। দেখেন, সেনাবাহিনী প্রধানকে সেনাবাহিনীকে তৎকালীন সরকার নিয়োগ দিয়ে গিয়েছিল সরকার বেসরকারি প্রশাসনকে সহায়তা করার জন্য কাজ করবে, কিন্তু যে কোনো কারণে হোক সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা সরকারের সেই নির্দেশ পালন করবে না। এটা ভালো কি মন্দ, সঠিক কি বেঠিক আমি সেটা বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই, দেখেন আমি কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছিল আমি কি আপনার এখানে কথা বলেছি, আমি কিন্তু কোটার বিপক্ষে ছিলাম, কারণ আমি মনে করি মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে কোটা রাখা দরকার, এখনো আমি পর্যন্ত সেটা মনে করি। কিন্তু আমি বলেছি যদি আপনি সরকার পতন আন্দোলন ডাক দেন, আমি সরাসরি একটা টক শোতে কথা বলেছি, হাসনাত আব্দুল্লাহ ছিল আমার প্রতিপক্ষ, তারপরে রাশেদ ছিল প্রতিপক্ষ, আমরা বলেছি আমি মুক্তিযুদ্ধের কোটা চাই, মুক্তিযুদ্ধের প্রজন্মের কোটা চাই, আপনাদের সংস্কার করেন আমি সংস্কারও চাই, কিন্তু আমি আপনাদের পক্ষে থাকতে পারবো না মুক্তিযুদ্ধ হিসাবে। তবে হ্যাঁ আপনি সরকার পতনে ডাক দেন, আন্দোলনে ডাক দেন, আমি সবার আমি আসবো, এবং সেটা আমি বলেছি, প্রকাশ্যে বলেছি। কারণ আমি তো মুক্তিযুদ্ধ হিসাবে আমি আমার কোটা বিলুপ্ত হোক এটা আমি চাইবো না, আমি আমারটা দেখবো, দেখার অধিকার আমার আছে। কিন্তু সরকার পতনে আন্দোলনে ডাক দেওয়ার কথা বলেছি, এবং সেটা কবে বলেছি? আমি বলেছি 14ই আগস্ট, মহরমের আগের দিন। সেদিন আপনি দেখেন আমি কি বলেছি, সরি 4 আগস্ট, হ্যাঁ 5ই আগস্টের আগে, মানে 14 জুলাই, সরি 14 জুলাই যখন মহরমের আগে, মহরম ছিল 17 তারিখ, তার আগে বলেছি আমি। যাই হোক সেটা বড় কথা না। আজকে বিপ্লব আপনি এই সরকারের পতন চান কেন? আপনি তো বলেছেন এই সরকার মানে এই সরকারের পতন চাই বলে তো আমি সরকারের বিরুদ্ধে নির্বাচন করেছি, আমি পতন চাই বলে তো আমি সরকারের বিরুদ্ধে 16 বছর ধরে আন্দোলন করছি।
আমি পতন চাই বলেই তো আমি 2018 সনে সরকার দ্বারা নিগৃহীত হয়েছি, আহত হয়েছি, আমাকে পিটানো হয়েছে, মারা হয়েছে। আমি সরকার পতন নতুন চাই না। আমি তো সে 2008 সন থেকেই সরকারের পতন চাই। আমি 2014 সন থেকে সরকারের পতন চাই। এটা তো প্রকাশ্যই চাই, আমি গোপনে চাইনি। কিন্তু আপনি আপনার লেখায় যেটা আছে, আমি একটু যদি পড়ে শোনাই, সেটা হচ্ছে শেখ হাসিনার বিকল্প কোনো নেতা নেই। তিনি দেশপ্রেমিক, জনদরদি, মহান ও মহামানবিক। শেখ হাসিনা ও শেখ রেহানার চেয়ে ত্যাগ আর কারো নাই। দেশমাতা খালেদা জিয়া সহ সব যে লেখাটা আপনার ছিল, এটা নভেম্বরে, সকল মামলা প্রত্যাহারের জন্য শেখ হাসিনা ছাড়া আর কোনো পথ নাই, সেটাও আপনি লিখেছেন। তো আপনার কাছে কি মনে হয় 5 তারিখের পরে আপনি কি বলবেন? এই যে আপনি যে উপাধিগুলো দিয়েছেন, দেশপ্রেমিক, জনদরদি, মহান এবং মহামানবিক, এখন আমি 5 তারিখের আগে, সরকার পতন আগে দিয়েছি, উনি যখন ক্ষমতায় ছিলেন। 5 তারিখে আমি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য অব্যাহত সংগ্রাম করে আসছি। আমি সংগ্রাম একটা দিনের বিরুদ্ধে নেই। আমি এখনো মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালিয়ে গেছেন, এখন একটা পক্ষ বিপক্ষ থাকবেই। আপনারা যখন ছিলেন, শুনুন আমি কথা বলতে দেন, তাহলে কথাটা বলতে দিতে হবে তো। আপনি তো একবার কলিমুল্লাহ সাহেবকে ইন্টারাপ্ট করেন নাই। আমার কথাটা আমাকে সাজায় বলতে দেন, তাহলে আপনি বলেন, আমি প্রশ্ন করব পরে। কাজেই এখানে আমি আমার বক্তব্য পরিষ্কার দিয়েছি। এটাতে রাগটা কিছু না, আমি তো গোপনে কথা বলি না। আমি যা বলছি সামনে সামনে বলছি, আমি বলেছি। এবং আমি বলেছি তারা দেশ শাসন করেছে এবং খালেদা জিয়ার মুক্তির জন্য তাদের কাছে আমার যেতে হবে। এবং যাওয়ার জন্য আমি তাদের কাছে গিয়েছি, তাদেরকে বলেছি। এবং আমি দেখেছি এই সরকার চৌকস ছিল বলে 16 বছর টিকে ছিল, কিন্তু আজকে সরকার টিকে থাকে নাই। সেটার জন্য তো আমার তো দায়িত্ব না। আমি তো চেয়েছি সরকারের পতনের জন্য। আমি তো দেশমাতা খালেদা জিয়ার মুক্তির জন্য যা কিছু করার দরকার আমি চেষ্টা করেছি, যেভাবে হোক, হিতে বিপরীতে যেভাবে হোক আমি চেষ্টা করেছি। আমার সেই সফলতা হয়েছে। আজকে দেশমাতা খালেদা মুক্ত হয়েছে, আমি মনে করি আমার রাজনৈতিক সার্থকতায় পেয়েছি, আমার সফলতায় পেয়েছি। আজকে আপনি যে প্রশ্নটা আপনি বারবার করার চেষ্টা করেছেন যে ছেড়ে দিয়েছে, সেনা প্রধান তার দায়িত্ব পালন করতে গিয়ে যেটাকে সঠিক বলে মনে করেছে তিনি সেটা করেছেন। যে কর্তৃপক্ষ সেনা প্রধানের উপর তখন ছিল না, সেনা প্রধান যে দায়িত্বগুলো পালন করেছিল তখন তিনি ছিলেন বাংলাদেশের সুপ্রিম কর্তৃপক্ষ, তার উপরে কোনো কর্তৃপক্ষ ছিল না। তিনি একদিক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করেছেন পদত্যাগ করে দেশ ছাড়তে, আবার পাশাপাশি সারা জাতিকে উনি নিরাপত্তা দিয়েছেন। এই যে হানাহানি যে বিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লবটাকে একটা সফল সমাপ্তির দিকে তিনি নিয়ে যেতে পেরেছেন। আমি মনে করি উনি যেইভাবে কাজটা করেছেন উনি সফল হয়েছেন। ওনার সকল কাজটাকে আমি সঠিক বলে মনে করি, কারণ উনি তো সফল হয়েছেন। উনি আজকের যে সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠিত হয়েছে একমাত্র জনাব ওয়াকারুজ্জামানের ধৈর্য এবং প্রাজ্ঞতা এবং তার বিচক্ষণতার কারণে। যদি সে এদিক সেদিক যেত, যদি সে অন্য কিছু করতো, তাহলে দেশে আরো বড় মেসাকার হয়ে যেত। এবং সেই মেসাকার আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো ছিল না। কারণ একবার যদি পক্ষে বা হাসিনার পক্ষে যদি একটা লোক, শেখ হাসিনার পক্ষে যদি কেউ দাঁড়িয়ে যেত, কেউ না কেউ আরো দাঁড়িয়ে যেত। আমরা গোপালগঞ্জে কি দেখছি, একজনের পর দাঁড়িয়ে যাচ্ছে। এখানে যদি একজন দাঁড়িয়ে যেত, এটা হলো আমরা আগেও বলেছি যে আওয়ামী লীগ পালানোর সব পালাবে। আমরা আগে বলছি যদি একটা দিন আমরা সময় পাই, একটা বিএনপি কে যদি একটা দিন 24 ঘন্টা যদি বিএনপি কে, আপনি তো বলেছেন আওয়ামী লীগ পালানোর মতো এ দল না। আওয়ামী লীগ সফল দল। আওয়ামী লীগ, আমি তো পালানোর মতো বললাম। আমি বলছি আওয়ামী লীগকে থাকবে না, আপনার আশেপাশের লোক কেউ থাকবে না। ইতিহাস বলে আমরা বলেছি আওয়ামী লীগ পালানোর লোক তো বলি না, বলছি আওয়ামী লীগ পালানোর পথ পাবে না এবং পালাতে পারবে না। এবং তাই দেখেন কি হয়েছে, তারা সব পালিয়ে গেছে, কেউ দাঁড়ায় না, একটা লোক দাঁড়ায় না। বড় বড় কথা বলছে, কেউ দাঁড়ায় নাই। আমাদের একটা কথা দেখলাম না, আমার সারা এই 16 বছরের বক্তব্যগুলো দেখেন না, কোথায় কি বলেছে। আচ্ছা কলিমুল্লাহ সাহেব, আমি 16 বছরেরটাতে যাচ্ছি না, নির্বাচনের আগে আগে যেটাতে আপনি বলেছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই, শেখ হাসিনা জনদরদি। নির্বাচনের প্রেক্ষাপট, নির্বাচন জনগণের সামনে আমার বক্তব্য আর এখনকার প্রেক্ষাপট এক হবে। আমি এখনকার বক্তব্য নিচ্ছি না, আমি বলতেছি যে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা যা করেছে সেটা কি আপনি কিভাবে দেখবেন? তারপরে কি আপনি বলবেন উনি জনদরদি ছিল, উনি একজন মানে শ্রেষ্ঠ নেতা ছিল, ওনার কোনো বিকল্প নেই? আমি এখন কি বলবো আর শুনে আগে কি বলছি একদিন শোনো না।
এখন আমি শেখ হাসিনার পক্ষে কেন যাবো? আমি তো এখন জিজ্ঞেস করছি, এখন আপনি সেই ব্যাখ্যাটা থাকবে কিনা? এখন একজন ব্যর্থ নায়িকা, একজন ব্যর্থ নায়ক, ব্যর্থ নায়কের পক্ষ তো আমি নেব না, আমি তার প্রতি সহানুভূতিশীল হবো, আমি তার জন্য উফ বলবো, আফসুস করবো। কিন্তু এখন তাকে আমি কেন বলতে যাবো? সে তো ব্যর্থ হয়ে গেছে, সে তো সফল ছিল না, সে 4 আগস্ট পর্যন্ত সফল ছিল, সেই সফলতা পর্যন্ত তাকে তো আমি তার কৃতিত্ব দিবই। সেই সফলতাকে আপনি কিভাবে দেখেন? সেই সফলতাতে কেমনে এসেছে? সেই সফলতা তো সফল ছিল, সে তো সফল ছিল, সে 4 তারিখ পর্যন্ত সফল ছিল, 4 তারিখ পর্যন্ত সে সফল ছিল, 5 তারিখে সে ব্যর্থ হয়েছে, সে এখন ব্যর্থ নায়ক, সে পতিত নায়ক। কিন্তু সে সফল ছিল তো, সে মানে না, কিভাবে সফল ছিল? সে অন্যায় অত্যাচার করে সফল না থাকলে প্রধানমন্ত্রী ছিল কেমনে? সে তো অন্যায় অত্যাচার করে সফল ছিল, সবাইকে দমায় দিয়ে সফলতা, সেটা তো সফলতা। এখন দমাতে পারে না, সেটা তো সফলতা। আলেকজান্ডার কি মানুষ মেরে আলেকজান্ডার হয় নাই? সফলতা ছিল না তার? নেপোলিয়ন কি যুদ্ধ করে মানুষ মেরে উনি ছিলেন, ক্ষমতায় ছিলেন, এটাই সফলতা। মাওসেতুং কি সফল হয় নাই? এই চীনেতে 10,000 ছাত্রকে মেরে চীনের এই বর্তমান প্রেসিডেন্ট কি সফল না? সে তো 10,000 ছাত্রকে মেরেছে, সফল না? মানে এটাই ওনার সফলতা। আপনি আমেরিকান প্রেসিডেন্ট কি সফল না? ওই ইরাকের মানুষকে মেরে সাদ্দামকে হত্যা করে সফল না? আবার যদি বাইডেন অসফল হয়ে গেছে, 84 বছর বয়সে বাইডেন অযোগ্য হয়ে গেছে। এগুলা ইতিহাস, যে জয়ী হবে সে সফল, যে পরাজিত হবে সে ব্যর্থ। জয়ীকে জয়ী বলতে হবে, পরাজিত বলতে হবে। মানে পুরো দুনিয়ার মানুষ মাইরা যদি সফল হয়, সেটাও আপনার কাছে সফলতা। মানুষ মাইরা ছাড়া কে সফল হয় না বলেন? মানুষকে কে মারে নাই পৃথিবীর? তাই বলে এই যে 16 তারিখের পর থেকে কোন শাসক মারে নাই বলেন? আপনি পুলিশকে মারলেন কেন থানার মধ্যে? এগুলো বলতে চান না, এগুলো শুনে আপনারা জয়ের নৌকা পাইবেন, যেদিকে জয় দেখবেন সব দেবেন। 2 দিন আগে কি বলছেন আপনারা সেগুলো কোট করেন না, আপনি বলেন 2 দিন আগে আমরা কি করছি। রিসার্চ করার দরকার নাই, আপনাদের এগুলো দেখেন, রিসার্চ করার দরকার নাই। আপনারা কি বলেছেন? আমরা তো সেই একই জায়গায় ছিলাম, একই জায়গায় আছি। শুনেন, আজকে যারাই সফল হয় তারাই সফল, বুঝতে পারছেন? আপনি তো নির্বাচনের আগে ওদের প্রশংসা করেছেন, নির্বাচনের পরেও করেছেন। নির্বাচনের পরেও তখন তারা ক্ষমতা ছিল, করেছি, প্রশংসা করেছি। এবং আপনি যখন বিএনপি কে টিটকারি করেছেন, আপনার একটা লেখা 4 ফেব্রুয়ারি। হ্যাঁ, বিএনপি কে করেছি, কারণ বিএনপি কে রাস্তা আসার জন্য আমি যা করার চেষ্টা করেছি সবকিছু বলেছি বিএনপির স্বার্থে। বিএনপি কে আমি আজকে বিএনপি কে মানে আমি এই জায়গায় আনার জন্য আমার যত চেষ্টা আমি করেছি, আমি তিরস্কার করেছি। আমি তাকে বিএনপি কে বলেছি তোমরা ভুল করতেছো, আমি বলেছি। আপনারা তো বলেন না, আপনারা তো কি ওনার চাটুকারিতা করেছেন। আমি তো বলেছি যাওয়ার যে আমি কেন চাটুকারিতা, আমি কি বিএনপি করি যে আমি চাটুকারিতা করি? এই তো নিজে সবাই, এই তো বললাম, নিজে সবাই মনে করে যে আমি ঠিক, আপনার জায়গায় আপনি ঠিক, আমার জায়গায় আমি ঠিক, করে মনে সব করে ঠিক। আর বলে কি বলতো না তারজামান, আমি তো বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না যে আমি বলবো যে বিএনপি ঠিক, আওয়ামী লীগ করেন, এখানে সুবিধা পান। আর বলেন আমাকে বলতে বলেন, আমার আমাদের সম্মানিত অ্যান্কর, তিনি একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব। ইতিমধ্যে সমগ্র বিশ্ববাসী জানে হাসিনা আক্তার একজন নিরপেক্ষ মানুষ, সুতরাং তাকে এই সম্মানটা তিনি ডিজার্ভ করেন এবং সেটি আমি প্রদান করবো। স্যার, নাজমুল হাসান সাহেব, আপনি মনে করেন উনি নিরপেক্ষ? জি স্যার, আমি শুধু না, কোটি কোটি লোক মনে করে। স্যার, এখানে তো মনে করার বিষয় না, কোটি কোটি লোক সেটা ভাবে, চিন্তা করে, বিশ্বাস করে, এবং সে কারণেই তারা কিন্তু তার এই শোটাকে মোস্ট পপুলার শোতে রূপান্তরিত করেছে। কোটি কোটি রোমানরা পোপকে মানে, স্যার, আবার কোটি কোটি মানুষ পোপকে গালি দেয়, দিতে পারে স্যার, কিন্তু মানে যার যার দৃষ্টিভঙ্গি। আপনি যদি পোপের অনুসারী হন, আপনি পোপকে শ্রেষ্ঠ বলবেন। আপনি একটি দলকে সাপোর্ট করেছেন, তাহলে পোপের শ্রেষ্ঠ বলবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ ছেড়ে দেন। আমি কাকে ভালো বলবো, কাকে ভালো বলবো, এখন আপনি একজনকে ভালো বলেছেন বা তার প্রশংসা করেছেন, আপনার ফেসবুক জুড়ে এখনো সেই লেখাগুলো আছে। নির্বাচন ইভেন আপনার আগস্টের আগ পর্যন্ত আপনার লেখাগুলো আছে। আপত্তিটা কোথায়? তাহলে সে আপত্তিটা আপনি সেদিন আমাকে বললেন না কেন? এগুলো কেন বলছেন?
সেদিন কেন বললেন না? সেদিন কেন বললেন না আপনার? সেদিন প্রশ্ন করতেন আমাকে এইগুলো কেন বললেন? এগুলো নিয়ে তো আপনাকে আমরা আপনি যে 7 দফা দিয়েছিলেন, আপনি যে 7টা শর্ত দিয়েছিলেন রাষ্ট্র গঠনের জন্য, মানে রাষ্ট্র গঠনের জন্য না, নির্বাচনের আগে, ঠিক এই লেখাটা আমি এখন খুঁজে পাচ্ছি না দেখে 7টার মধ্যে। না ঠিক আছে, আপনি খুঁজে পাচ্ছেন না, আপনার লেখা মুখস্থ আছে আমার, আমি ধন্য আমার লেখা আপনার মুখস্থ আছে। 7টাই যে দিয়েছিলেন, এবং এই লেখাটা নিয়েও তো আপনার সাথে আমাদের কথা হয়েছে। আপনার কাছে জব দিয়ে করার জন্য আসামি কাট করে আসছে এখানে টকশো করতে? না, আমি আলোচনা করতেছি। আমি বলছি যে আমি মনে করি আপনি একজন আগলি ওমেন, এটা আমার দোষ হতে পারে আপনার চোখে, কিন্তু আমি কি বলতে পারবো না আপনি আগলি ওমেন? কারণ আমি যদি আগলি ওমেন বললে যদি আপনি অসন্তুষ্ট না আমার প্রতি, তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন না আমি দেখতে কেমন, আমি জিজ্ঞাসা করবেন আমি দেখতে কেমন, তাহলে আমাকে দয়া করে জিজ্ঞাসা করবেন না আপনি দেখতে কেমন। আপনি যদি দেখতে কেমন যদি মনে করেন আপনাকে সুন্দরী বললে খুশি হবেন, আমি তো নাও বলতে পারি সেটা, আমিও তো বলতে পারি আপনাকে আগলি ওমেন। শুনেন, আমরা টক শো করতেছি, আলোচনা করতেছি, আমি আপনাকে জবাবদিহিতা আলোচনাই করতেছি। আমি শুধু একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে আপনার কিন্তু ফেসবুক জুড়ে কি আছে না আছে আমরা আপনার লেখাগুলো কিন্তু আমরা দেখেছি নির্বাচনের আগে। আপনার কাছে আমি তো সেই জন্য আপনার কাছে দায়বদ্ধ নই। আমি একটা প্রশ্ন আমি জানতে চাই, আমার ফেসবুক আলোচনা করতেছি, আমার ফেসবুক আপনি ভালো লাগলে পড়েন, না পড়লে পড়েন না, না হলে আপনি আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দিবেন। আমি তো আপনার কাছে দায়বদ্ধ না, আমি কি ভালো না কি ভালো বলবো আমি তো আপনার কাছে দায়বদ্ধ নই রে ভাই। আমার যেটা ভালো লেগেছে একটা প্রশ্ন করার সুযোগ দিবেন। একটা প্রশ্ন, কয়টা প্রশ্ন করলেন তো বলেন না, আমি উত্তর দিলে ভালো লাগে না আপনার। না, আমি প্রশ্নটা করতেই পাচ্ছি না, আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি যেটা আমার প্রশ্ন শেষ হলে তারপরে আপনি উত্তর দিয়েন। আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচনের আগে, নির্বাচনের পরে, এই আন্দোলনের মধ্যে, আন্দোলনের আগে আপনি কি লিখেছেন সেটা আপনি ভালো করেই জানেন, আমরাও দেখেছি। কিন্তু সব মিলায়া আপনি এখন কি বলবেন ওনার ব্যাপারে? আপনি শুধু এক কথায় যদি বলেন যে উনি পরাজিত, কারণ আপনি সেভাবে ব্যাখ্যা করেছেন, ওনাকে অনেক উপরে রেখেছেন এবং দেশের সবচেয়ে বড় পর্যায়ে রেখেছেন যে উনি ছাড়া বিকল্প নাই। এই যে 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে আপনি এখন ওনাকে কি ব্যাখ্যা করবেন? শুধু পালায়ে গেছে বা উনি ব্যর্থ এটা বলে শেষ করবেন না। আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনি কি শব্দগুলো ব্যবহার করবেন ওনার ক্ষেত্রে এখন। কি শব্দগুলো ব্যবহার করব আমার তো শব্দ জানা নাই। আর শুধু উনি পালায়ে গেছে, উনি ব্যর্থ। আপনি বলেন কি শব্দ ব্যবহার করলে আপনি হবে বলেন। না, আমি জানতে, কারণ আপনি তো লেখেন, আপনি অনেক, আমি ওনার সম্বন্ধে কি শব্দ ব্যবহার করবো এই সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমি কি করতে পারি তার জন্য ফাঁসি দিবেন আমাকে? চুলে চড়াবেন? না, চুলে চড়ালে বলে আপনি যেহেতু লেখেন অনেক সুন্দর করে, ওনাকে নিয়ে আপনি অনেক কিছু লিখেছেন। আমি অনেক সুন্দর করে ওনাকে আমার শব্দ জানা ছিল বলছি, ওনার সম্বন্ধে আমার অনেক সুন্দর সুন্দর শব্দ জানা ছিল আমি বলছি, কিন্তু এখন আমার কাছে ওনাকে বলার মতো সুন্দর শব্দ নয়। আমি যা বলে আপনাকে বলেছি, উনি পরাজিত হয়েছেন, উনি পালিয়ে গেছেন, আমি বলেছি।